সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলের নিয়মিত আয়োজন মিলেনিয়াম ইউএসএ প্রপার্টিজ ইনক সৌজন্যে রিয়েল এস্টেট অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। আমি ফাবিহা নিসা চ্যানেলের নিউ ইয়র্ক স্টুডিও থেকে এবং আমাদের অনুষ্ঠানের বরাবরের মতো আজকের অতিথি রিয়েলটর জনাব কামরুজ্জামান বাচ্চু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি ভালো। ফ্লিপিং বিজনেসটা নিয়ে যদি একটু কথা বলতেন, আপনি ফ্লিক্স অ্যান্ড ফ্লিপটা উল্লেখ করলেন, এটা নিয়ে যদি আমাদের দর্শকদের একটু জানাতেন। ফ্লিপ হচ্ছে শর্ট টাইম ইনভেস্টমেন্ট, দেন ইউ মেক সাম মানি। এটা আইদার হইতে পারে ফিক্স অ্যান্ড ফ্লিপ অর হোলসেলিং, যেটা বলছিলাম। হোলসেলিং বলতে ধরেন আপনি ব্যাংক অকশন বা বিভিন্ন অকশন থেকে বাড়ি নিলেন, আপনার যে কন্ট্রাক্টটা ওইটা আবার আরেকজনকে অ্যাসাইন করে দিলেন। ধরেন আপনি নিলেন 400, কেউ আপনার 425 দিল, এটাকে বলে হোলসেলিং। আবার আপনি ডিস্ট্রেস হাউস নিড লট অফ ওয়ার্ক, আপনি কিনলেন 400, আপনি আরো 200 খরচ করলেন, আপনার ইনোভেশন ইউ সোল্ড 800, সো ইউ মেড 200,000। ইট ইজ কল্ড ফিক্স অ্যান্ড ফ্লিপ। ফিক্স অ্যান্ড ফ্লিপ, ফ্লিপ মানে শর্ট টাইম মধ্যে টাকা মেক করা, সেল করে, বাংলায় যেটা আর কি। তো এটা 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 সবচেয়ে বেটার হয় যদি কেউ ক্যাশ থাকে, কারণ হার্ড মানিতে আপনার ক্লোজিং কস্ট দিতে হয়, আর ক্যাশে কিনলে ক্লোজিং কস্ট খুবই কম দিতে হয়। আর যতদিন হার্ড মানি রাখবেন আপনার ইন্টারেস্ট রেট অনেক হাই, শুধু ইন্টারেস্ট দিতে হয়। বাট ডিপেন্ডস, যদি ভালো ডিল পান ইউ ক্যান মেক মানি, বাট ইফ ইউ হ্যাভ এ ক্যাশ দেন ইজ বেটার। সো যদি ক্যাশ না থাকে দেন ইউ ক্যান গো ফর প্রাইভেট লোন, দিস কল হার্ড মানি। সো কিন্তু ফ্লিক্স অ্যান্ড ফ্লিপের ক্ষেত্রে অনেকটা সময় ব্যয় করতে হচ্ছে, মানে আমার জানতে হচ্ছে যে আমি বাড়িটাতে যেহেতু আমার আরো 200-200K খরচ করে অনেকগুলো জিনিস মেরামত করতে হবে, সেই সময়টা আমার আলাদা করে পৃথক করে রাখতে হচ্ছে। হ্যাঁ, ধরেন আপনার কেনার পরে হোল্ডিং টাইম, আপনি ক্যাশে কিনলে তো আর মর্টগেজ দেওয়া লাগছে না, বাট আপনি রিপেয়ার, কত রিপেয়ার, এই জন্য আপনি যারা কন্ট্রাক্টর তাদের নিয়ে দেখাইতে পারেন যে আমি এই কাজ করতে চাই, কত খরচ লাগবে, তো কেনার পরে খরচ, তারপর ক্লোজিং কস্ট, প্রপার্টি ট্রান্সফার ট্যাক্স দেওয়ার পর আপনার কত প্রফিট থাকবে, মার্কেট সম্পর্কে আপনার জানতে হবে যে এই মার্কেটে এত প্রাইসে বিক্রি হয়, এগুলি বুঝে শুনে আপনি করতে পারেন। বাড়ির এই দামটা নির্ধারণ হচ্ছে কিভাবে? ইউজুয়ালি বাড়ির নির্ধারণ আমরা রিয়েল এস্টেটরা করি সিএম এর মাধ্যমে, কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস। ব্যাংক আবার কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস করে তার রিসেন্ট সেলের উপরে। আচ্ছা, তখন আমরা দেখি রিসেন্টলি কত বাড়ি বিক্রি হয়েছে, কত বাড়ি মার্কেটে আছে, কত বাড়ি এক্সপায়ার হয়েছে লিস্টিং থেকে। বেসড অন দোজ থিং উই ক্যালকুলেট দিস ইজ দ্য প্রাইস। ব্যাংক কি করে, লাস্ট 4 মান্থসে এই নেইবারহুডে এই ধরনের বাড়ি কত দামে বিক্রি হয়েছে, বেসড অন দিস তারা ব্যাংক এটার অ্যাপ্রেইজাল করে, মূল্য নির্ধারণ করে। আচ্ছা, এটাই ভেরি সিম্পল মানে রুল। ইনভেস্টমেন্ট প্রপার্টি নিয়ে একটু কথা বলবো। আপনি যেটা থাকবেন না, মনে করেন কিনছেন রেন্টাল ইনকামের জন্য, বা ওটা কি ইনভেস্টমেন্ট বলে, কারণ এটা হতে পারে 1 ফ্যামিলি, হতে পারে 100 ফ্যামিলি, ডিফেন্স। মানে আপনি থাকছেন ওটা রেজিডেন্সিয়াল, আপনি যেটা থাকছেন না ওটা থেকে টাকা ইনকাম করছেন, রেন্টাল বা ক্যাশ ফ্লো, ওটা কি বলে ইনভেস্টমেন্ট। সেটা হতে পারে স্মল, হতে পারে বিগ। আর রেন্টাল প্রপার্টি বলতে ওই একই, মানে ওইটাও ইনভেস্টমেন্ট, তার নাম আলাদা আলাদা নাম আছে, ডিফারেন্ট নামে উল্লেখ মনে করা করেন হচ্ছে। ধরেন আপনি এখন একটা রেন্টাল লোনও আছে, ডিএসসিআর বলে, ডেট সার্ভিস কাভারেজ রেশিও। ধরেন আপনি চিন্তা করছেন আমি এখানে ধরেন 6 ফ্যামিলি বাড়ি আছে, বা 8 ইউনিটের অ্যাপার্টমেন্ট আছে, বা 4 ইউনিটের। তো এখানে আপনি ক্যালকুলেট করলেন যে আমি রেন্ট দিলে কত পাবো, তো ব্যাংক চিন্তা করবে যে তাহলে ওর মর্টগেজ কাভার হয়ে যায়, ওরা মনে হয় 75% ধরে, মানে যে দাম ওর ওই হয় কিনা। তো এক্ষেত্রে 20% ডাউনেও কেনা যায় বা কম বেশি। তো ওটাতেও আপনি লোন নিতে পারেন, ইভেন ইনকাম ছাড়া, কোনো কিছু ছাড়া, রেন্টাল লোন লাইক ডিএসসিআর, ডেট সার্ভিস কাভারেজ। তো আবার আপনি কমার্শিয়ালও কিনতে পারেন, ধরেন আপনি রেস্টুরেন্ট, সুপার মার্কেট, গ্রোসারিজ, লন্ড্রোম্যাট, হোটেল, মোটেল, গ্যাস স্টেশন সহ অনেক কিছুই আপনি কিনতে পারেন, এগুলো কমার্শিয়াল। ওটাও ইনভেস্টমেন্ট, ওটাও করতে পারেন, ডিপেন্ডস কোনটা আপনার মানে ভালো লাগে এবং কোনটা আপনার সঙ্গে যাচ্ছে। রেন্টার বাছাইয়ের ক্ষেত্রে সবসময় একটা মনের মধ্যে ভয় থাকে বা আশঙ্কা থাকে যে ভাড়াটিয়া বাছাই করছি, ভাড়াটের কেপেবল কি নাই ভাড়াটা দেওয়ার জন্য, বা যদি 2 মাস পরে ভাড়া না দেয়, এক্ষেত্রে কি কি ডকুমেন্টস কালেক্ট করা উচিত বলে আপনি দর্শকদের সাজেস্ট করবেন? অ্যাজ এ ল্যান্ডলর্ড ইউ ক্যান চেক দ্য ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে সব কিছুই চলে আসে, তার এভিকশন হিস্ট্রি, তার
criminal records or credit score, everything, bank information. But as a law, we are in New York City, we are not allowed to check someone's credit because সেক্ষেত্রে আমরা based on the credit someone কে discriminate করছি, but landlord you can do, but we cannot do and we cannot tell about the thing. So basics, the thing we can do as a realtor, we can check their proof of income. আচ্ছা, যে সে যে থাকবে, ভাড়া নিবে, তার এনাফ মানি সোর্স অফ ইনকাম আছে কিনা রেন্ট পে করার মতো, এটা আমাদের কাছে এনাফ। আপনার যদি লিগাল সোর্স অফ ইনকাম থাকে, পে দ্য রেন্ট, দেন গুড এনাফ টু রেন্ট, রাইট? আর যাদের এনাফ ইনকাম নাই রেন্ট পে করার, তাদেরকে আপনি মানে সেই ক্ষেত্রে আপনি নাও দিতে পারেন, কারণ সে কীভাবে ঋণ দিবে। তো ঋণ ইনকাম অনেকেই মনে করে শুধু W2 না, ছাড়া অনেক ইনকাম আছে। কারো পেনশন থাকতে পারে, কারো অ্যালাউমেনি থাকতে পারে, চাইল্ড সাপোর্ট থাকতে পারে, তাদের স্টকের ইনকাম থাকতে পারে, অনেক ধরনের ইনকাম থাকে, এগুলো ইনকাম। সব ইনকাম কি সরকারি প্রোগ্রামের যেমন সেকশনের সিটি ফ্যাপস থেকে যে প্রোগ্রাম দেয়, এটাও তার ইনকাম। তো আপনি এগুলো কাউরে ডিসক্রিমিনেশন করতে পারবেন না, কারণ সবগুলো লিগ্যাল ইনকাম। অনেক সময় রেন্টার সহ বাড়ি কেনা হয়, ওই বাড়িগুলোকে কি বলা হয়ে থাকে? যে ভাড়াটিয়া থাকছে সেভাবে আমি বাড়িটা কিনছি। সেক্ষেত্রে ধরেন আপনার সাথে লিজ আছে প্রিভিয়াস ওনারের 1 year, রাইট? এখন 6 month পর বাড়ি বিক্রি হচ্ছে, তো নিউ ওনার শুড রেসপেক্ট দ্য ওল্ড লিজ। সো ওই লিজ 1 বছর তার রাখতে হবে। তখন 1 বছর পর সে ডিসাইড করবে যে সে রাখবে কি রাখবে না, বা ভাড়া বাড়াবে কি বাড়াবে না। তো সেক্ষেত্রে নিউ ইয়র্ক স্টেটের স্ট্যান্ডার্ড লিজ অনলি 1 year। আচ্ছা, সো আফটার 1 year রেসিডেন্সিয়াল হাউসে ডিপেন্ডস অন দ্য ল্যান্ডলর্ড চাইলে তাকে রাখবেন, না এলে রাখবে না। এটা কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল প্রপার্টি নিয়ে একটু কথা বলবো। এই দুটো নিয়ে কোনটা লাভজনক বা কোনটার কি প্রস এন্ড কনস আছে সেটা নিয়ে একটু কথা বলবো। আসলে এটা অনেক সেন্সিটিভ বিষয়। সেটা হচ্ছে যেমন 1 থেকে 4 ফ্যামিলি রেসিডেন্সিয়াল, 2 থেকে ধরেন 4 হয়েছে রেসিডেন্সিয়াল ইনকাম, আবার 4 ফ্যামিলির উপরে এগুলি ইনভেস্টমেন্ট বা কমার্শিয়াল। সেটা হচ্ছে আপনি যখন 4 ফ্যামিলির উপরে থাকবেন, তখন সিটির সাথে একটা রেজিস্ট্রেশন করতে হবে। এর আগে বলছি DSCR, এটা হচ্ছে DHCR, ডিপার্টমেন্ট হাউজিং প্রিজার্ভেশন ডিপার্টমেন্ট। তো ওরা প্রত্যেক টেনান্টের ডেটা থাকে সিটির কাছে, সে কত টেনান্ট, কত ভাড়া দেয়, কোন ইউনিটে। আপনি ইচ্ছা, এটাকে রেন্ট স্ট্যাবিলাইজ বিল্ডিং, তখন আপনি ইচ্ছা মতো বাড়াতেও পারবেন না, মানে একটা লিমিট আছে। কিন্তু 1 থেকে 4 ফ্যামিলিতে আপনার ইচ্ছা মতো বাড়াতে পারবেন, কোনো রেস্ট্রিকশন নাই। সেজন্য মোর দ্যান 4 ফ্যামিলি কেনাটা আপনি দেখবেন রেন্ট রোল, আপনার মর্টগেজ কত আসে, রেন্ট কত আসে, রিয়েল এস্টেট ট্যাক্স কত, ইয়ারলি এক্সপেন্স কত, আপনার গ্যাসে কত, মানে ফুয়েল যদি অয়েল হিটিং হয়, তারপর লাইট কত, কমন চার্জ কত। অনেক বাসায় আছে আলাদা আলাদা থাকে, বয়লার, হাট, ওয়াটার ট্যাঙ্ক, অনেক আছে ওয়ান। তো সব বিল আপনার আসবে। তো এগুলি সব কিছু বিবেচনা করে আপনি দেখবেন যে আপনার ক্যাপ কত, আপনার রিটার্ন কত ইয়ারলি, সেটা আপনি বুঝেই আপনি ইনভেস্ট করবেন, কোনটা আপনার জন্য বেটার। এই ক্যাপিটালটা বা এই ক্যাপটা যখন আমরা ক্যালকুলেট করছি, কি কি জিনিস আমাদের মাথায় রাখা উচিত বা কি কি জিনিসের উপর ডিপেন্ড করে এই ক্যাপটা নির্ধারণ হচ্ছে? এখন এটা আপনার ইয়ারলি যে রেন্টাল ইনকাম হচ্ছে, ওই অ্যামাউন্ট যে পারচেস প্রাইসটাকে আপনি ডিভাইড করবেন, তাইলে যে পার্সেন্টেজ আছে ওইটাই ক্যাপ বলে। আর আপনি তো সিম্পলি বুঝতে পারবেন যে আমি ধরেন 10 ফ্যামিলি কিনলাম, একটায় ভাড়া 2000, তো 20,000 আসে মাসে, তো বছরে কত আসে না, তো তাহলে 2,40,000। আর আমার বাড়ির প্রাইস কত, তো ওইটা থেকে আমার মর্টগেজ মাসে কত আসে, আমার আদার খরচ কত আসে, তখন আপনি ইজিলি বুঝতে পারবেন। কারণ ওখানে কিন্তু গুড থিং হচ্ছে আপনার যখন মোর দ্যান 4 ফ্যামিলি, যে সেলার আপনাকে একটা রেন্ট রোল দেবে, প্রত্যেক ইউনিট থেকে আপনি কত রেন্ট পাচ্ছেন, আপনি ওইটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা আমার জন্য লাভজনক কি লাভজনক না। কারণ এটা সিটির কাছেও থাকে একটা, আবার যারা ম্যানেজ করে ওরাও আপনাকে রেন্ট রোল বলে, পুরা ইউনিটের কত ইনকাম, কত খরচ, কত কি, ভেরি সিম্পল। এই জন্য মানুষ শত শত বিল্ডিং ম্যানেজ করতে পারে, কারণ তারা জানে যে কোন টেনান্ট কত পে করে, কি সব ইজি। এটা সফটওয়্যার আছে, যারা বড় বড় কোম্পানি তারা সফটওয়্যার ইউজ করে, এভরিথিং উইকলি আপডেটস যায় সেলারের কাছে, আই মিন ল্যান্ডলর্ডের কাছে, উইকলি আপডেটস এভরিডে, ইভেন এভরিডে। সেখান থেকে তারা তথ্য, হ্যাঁ সত্য, যেন আমি কত রেন্ট পাচ্ছি, কত খরচ হচ্ছে,
মানে রিপেয়ার কি হোয়াট এভার আছে না। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। অনেক আছে ইন হাউস প্রপার্টি ম্যানেজারও থাকে, অনেক বিল্ডিংয়ে সুপার থাকে বিল্ডিং দেখাশোনার জন্য। ফার্স্ট টাইম হিসেবে যারা এই বিজনেসে নামছে তারা কি কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে? আসলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ওই ধরনের সুযোগ সুবিধা নেই যেটা ফার্স্ট টাইম হোম বায়ার ক্ষেত্রে আছে, কারণ আপনি যখন লাক্সারি বাড়ি কিনবেন বা বিনিয়োগ করবেন তখন গভর্নমেন্ট তো ওই ধরনের সুযোগ আপনাকে দেবে না, কারণ ইউ আর ইনভেস্টর নাও। ফার্স্ট টাইম হোম বায়ার যার বাড়ি নাই, মাথায় ছাদ দরকার, ওটা গভর্নমেন্ট অনেক সুযোগ সুবিধা দেয়। কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখবে যে এটা ব্যাংক রিলেটেড, যে বিজনেস রিলেটেড। কিন্তু ইনভেস্ট করলেও আমি তো বাড়িটা কিনছি, কিনে তো আবার ভাড়া দিচ্ছি, সেক্ষেত্রে তো আমি ফার্স্ট টাইম বায়ারই হচ্ছি। ফার্স্ট টাইম বায়ার, কিন্তু আপনি তো ওখানে না থাকলে যে ফার্স্ট টাইম বায়ারের সুযোগ সুবিধা পাচ্ছেন না। ইউ আর বাইং অ্যাজ আ ইনভেস্টর। যদি আপনি না থাকেন তাহলে আপনি নট লাইক ফার্স্ট টাইম হোম বায়ার, ঠিক আছে, বাট নট ইউ ক্যান নট গেট এনি ফ্যাসিলিটিস লাইক ফার্স্ট টাইম হোম বায়ার, কারণ আপনি ওখানে থাকলে তখন পাবেন, ইনভেস্টমেন্ট করলে পাবেন না। সেটা ইনভেস্টমেন্ট হিসাবে আপনার কাউন্ট করতে হবে। তখন আপনার ডাউন পেমেন্ট বেশি দিতে হবে, যে 3.5-এর জায়গায় ধরেন 20%, ইন্টারেস্ট রেটও একটু বাড়বে, ধরেন 6-এর জায়গায় 7, এরকম। দর্শকরা কি কি ধরনের সচরাচর ভুল করে থাকে, যেটা তারা হয়তো কিছু একটা তথ্য জানা উচিত ছিল আগে থেকে কিন্তু তারা জানতো না? এই ধরনের কি কি কেস আপনার কাছে এসে থাকে যে আপনার মনে হচ্ছিল যে আরো আগে আপনার কাছে আসা উচিত ছিল বা এই তথ্যগুলো তাদের জানা উচিত ছিল? আসলে হয় কি, আমেরিকা তো অনেক পুরানো একটা ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট, এবং প্রত্যেকেই জানে, অনেক বেশি জানে। এটাও একটা সমস্যা, অনেক বেশি জানা, কিন্তু বেসিক্সটা অনেক জানে না, এবিসিডি যেটা। যেমন আপনি যখন বিজনেস প্রপার্টি কিনবেন, বেটার বাই উইথ দ্য এলএলসি অর কর্পোরেশন, সো এইটাই অনেকে বোঝে না। এটা হচ্ছে ভেরি বিগিনিং। তারপর ফান্ড আপনার থাকা উচিত। তো আপনার ফান্ড এদিক সেদিক আছে, আপনার ব্যাংকে নাই, এটা ব্যাংক তো আর দেখবে না। এইসব ভেরি বিগিনিং জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনার ব্যাংকে টাকা থাকলে ইউ ক্যান প্রুভ আই হ্যাভ মানি, দেন ইউ ক্যান বাই উইথ দ্য ডাউন পেমেন্ট লাইক 20%, 15%, এনিওয়ে। বাট আপনি বলবেন আমি বাংলাদেশ থেকে আনবো, ওদের কাছে আছে, এই আছে, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই কথা আমি ব্যাংকে বল, ব্যাংকই মানবে? নো, ব্যাংক উইল রিজেক্ট ইউর অফার অ্যান্ড অ্যাকসেপ্ট সামওয়ান হু হ্যাজ অলরেডি প্রুফ অফ ফান্ডস। তার ব্যাংকের স্টেটমেন্ট দেখে তাকে দিয়ে দেবে। তো এইগুলি আমরা তাদেরকে বললেও তারা অনেকে মানে সিরিয়াসলি নেয় না, এই জন্য তারা করতে পারছে না। ধরেন মান্থ আফটার মান্থ, ইয়ার আফটার ইয়ার সেম। বাট ওয়েন ইউ মানে আমার কথা শুনবেন বা ব্যাংকের কথা শুনবেন, দেন ইউ ক্যান ডু হোয়াট ইউ ওয়ান্ট। সো এইগুলো আপনারও মানে বুঝেও যদি না বোঝার ভান করেন, দেন নোবডি মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য থিং ইজ লাইক দ্যাট। বাংলাদেশ থেকে টাকা আনার কথা যেহেতু উঠলো, সেটা নিয়ে একটু বলতে চাচ্ছি। বাংলাদেশ থেকে টাকা আনলাম, সেই টাকাটা ব্যাংকে কতদিন থাকার পরে আমি বাড়িতে নামা উচিত যে সন্দেহ আসছে না? এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাবাউট দিস থিং। এটা আমি কিছুই বলতে চাই না। ব্যাংক উইল সি টাকাটা 2 মাস ধরে তার ব্যাংকে আসে কিনা, কতদিন সার্কুলেট হচ্ছে, এটাই। কিন্তু কিভাবে আছে, আই ডোন্ট ওয়ান্ট টু টেল অ্যাবাউট এনিথিং এলস। ডাউন পেমেন্ট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যে আমাদের একটা বাড়ি আসলো, এখন বাড়ি কেনার জন্য 5 জন ট্রাই করছে। আমি ডাউন পেমেন্ট দিলাম 30%, আরেকজন দিল 15%। এটার সুযোগ সুবিধাটা আপনি কিভাবে, কতটুকু বলে মনে করেন? এটা সেলারের উপর নির্ভর করে, সম্পূর্ণ সেলার। আপনি সেলার, এখন আপনার যে হাইয়েস্ট অ্যান্ড বেস্ট সেটাই আপনি অ্যাকসেপ্ট করবেন। ধরেন আপনি হচ্ছেন 20%, আরেকজন দিচ্ছে ক্যাশ, সেম অফার, তো অবশ্যই অফকোর্স সে ক্যাশ নেবে। আবার অনেকে ধরেন ক্যাশের চেয়ে আপনি 20,000 বেশি দিলেন, তখন হয়তো সেলার মনে করলো যে ক্যাশ
লোন সেম থিং, আই উইল গেট মানি ইন দ্য ক্লোজিং। সো সে ওই 20,000 বেশি অফার নিতে পারে, ডিপেন্ডস অন সেলার অ্যান্ড অফার, হাউ স্ট্রং, হাউ অ্যাট্রাকটিভ দ্য অফার ইজ, লাইক দ্যাট। এখানে কিছু টেকনিকও আছে, সেগুলি তো আর সব মানে এখানে বলা যাবে না। সেটা মনে করেন রিয়েলটররা এভাবেই আমরা অফার মেক করি যাতে অফার অ্যাকসেপ্ট হয়, আছে না? কিন্তু সেলার আলটিমেটলি সেলার মেক্স দ্য ডিসিশন। আমরা সেলারকে প্রেজেন্ট করি অল অফার, সেলার চুজ হাইয়েস্ট অ্যান্ড বেস্ট। সেক্ষেত্রে একজন এজেন্টের ভূমিকাটা অনেক বেশি। না, এখানে এজেন্টের ভূমিকার চেয়েও সেলার বায়ারের ফিনান্সিয়াল কন্ডিশন, তার অফার কত দিতে চায়। ধরেন আমি খুব ভালো এজেন্ট, কিন্তু আমার বায়ার আপনার চেয়ে 10,000 কম অফার দিল, তাহলে তো সেলার দিবে না তাকে। আপনার দিতে হবে হাইয়েস্ট অ্যান্ড বেস্ট, ভেরি সিম্পল ওয়ার্ড, হাইয়েস্ট অ্যান্ড বেস্ট, বেশি এবং ভালো। ধরেন একজন এসে 10%, আপনি 20% এবং ওর চেয়ে ওর $10,000 মোর, দেন ইউ হাইয়েস্ট অ্যান্ড বেস্ট। আর সেম দিলেন, তাইলে কিন্তু একই দাম পান, কিন্তু হাইয়েস্ট অ্যান্ড বেস্ট কেউ না, একই রকম না। কথাই আছে, আমরা যেটা রিয়েল এস্টেট টার্ম ইউজ করি, হাইয়েস্ট অ্যান্ড বেস্ট, বা সেট দ্য ফ্রাইডে দ্য লাস্ট ডে লাইক 12 হাইয়েস্ট অ্যান্ড বেস্ট, সাবমিট ইউর অফার, আমরা এরকম বলি, মানে আমাদেরকে বলে আমাদের অফিস বা সেলার। তো ওই দিন অফার একটা চুজ করা হবে, তো ওর মধ্যে তখন 10টা অফার আছে, সেলার উইল লুক এভরিওয়ান হুইচ ওয়ান ইজ বেস্ট ফর ইউ। সাপোজ বেস্ট অফার হয়েছে 100% ক্যাশ, তারপর বেশি ডাউন পেমেন্ট আছে না, গুড ক্রেডিট, গুড ফ্রি অ্যাপ্রুভাল। এখন বেস্টের তো শেষ নাই, এখন বেসড অন এভরিথিং হাইয়েস্ট অ্যান্ড বেস্ট। ইন্টারেস্ট রেট বা প্রপার্টি ট্যাক্স, এটার সাথে বাড়ি কেনা বেচাটা আপনি কতটুকু ফ্ল্যাকচুয়েট করে বলে মনে করেন? এটা অনেকটাই নির্ভর করে যে যে লং আইল্যান্ডে অনেক বেশি ট্যাক্স, এই সিটিতে কম ট্যাক্স। তো যারা মনে করেন একটু খুব বেশি ইনকাম করে না, তারা সিটিতে থাকতে চায়, একটা ইউনিট ভাড়া দিতে চায়। আবার যাদের ভালো ইনকাম আছে, তারা ভালো স্কুল ডিস্ট্রিক্ট, ট্যাক্স ডাজন্ট ম্যাটার টু দেম, ডিপেন্ডস ফিনান্সিয়াল এবিলিটি, ফিনান্সিয়াল অ্যাফোর্ডেবিলিটি, আর কিছু না। আর তাদের রুচিরও বিষয়। অনেকে আছে মনে করেন, আমি যখন 2004 লাইসেন্স পাইছি, আমি দেখছি আমরা লং আইল্যান্ড অফিস ছিল সেন্ট্রাল স্লিপ, অনেক আমাদের আশেপাশে দেশের মানুষ ওখানে থাকতো, তারা কিন্তু খুব বেশি হাই ইনকাম তা না, কিন্তু রুচির ব্যাপার ছিল, তারা লং আইল্যান্ডে থাকতো, লং আইল্যান্ড রেল রোডে ম্যানহাটনে কাজ করে আবার যেত, কিন্তু আমাদের দেশের লোক কমই দেখতাম। এখন প্রচুর আছে। এটা হচ্ছে রুচির ব্যাপার, যে আমি কোথায় থাকবো। সারাদিন কাজ করার পর আমি যে নেইবারহুডে থাকবো, কাম অ্যান্ড কোয়াইট, কেউ বদার করবে না, আছে না? এটা গাছপালা, বাগান, লেক, নদী, এটা ডিপেন্ডস তার রুচির উপর। এটা অনেকে আছে মনে করেন বাজারে ঠিক উপরে থাকবে, যখন তখন সে বাজার করলো, ভর্তা কিনলো, এইটা কিনলো, তার এটা পছন্দ, সাবওয়ের নিচে আছে, কোলাহলপূর্ণ জায়গায়। এটা ইউজ টু যে যেরকম, বা চায়, অনেকে আছে ইউজ টু হইতে হইতে টায়ার্ড হয়ে গেছে, এখন তারা একটু নির্জন জায়গায় চায়। এটা ডিপেন্ডস তার উপরে, সম্পূর্ণ বায়ের উপর নির্ভর করে। আমাদের কাজ হচ্ছে সে যেরকম চাচ্ছে আমাদের এরকম খুঁজে দেওয়া। আমরা তাদেরকে বলবো না তোমরা এই নেইবারহুডে যাও, এটা বলা হই লিখে, আমরা শুধু বায়ার যেটা চাবে ওইটাই আমরা খুঁজে দেবো, সেই পছন্দ অনুযায়ী। তার পছন্দ অনুযায়ী আমরা তার প্রায়োরিটি দেবো বেশি, আমার প্রায়োরিটি না। রিয়েল এস্টেট বিজনেসে স্ক্যাম বা ফ্রড কি ধরনের দেখতে পান, বা কিভাবে এগুলা থেকে? আসলে হয় কি, আই লাইক টু অ্যাভয়েড দিস টপিকস বিকজ ইট ইজ যে ল এনফোর্সমেন্ট পিপল আছে এটা দেখার জন্য। সো এটা আমার না বললে চলে। এই দেশে প্রচুর ল এনফোর্সমেন্ট আছে, তারা ওয়াচ করে এগুলি। ধরেন মর্টগেজ, ফেডারেল রিলেটেড FBI ওয়াচ করে, তো এগুলি কেউ করলেও সে রেহাই পাবে না, এটুকু বলতে পারি, কারণ গভর্নমেন্ট সরাসরি ইনভলভ এই লোনের ক্ষেত্রে। একটা লোন নেওয়ার আগেই যে একটা ভীতি থাকে যে কত বছরে আমি এটা শোধ করছি, সেই নিয়ে যদি আমাদের দর্শকদের জন্য কোনো। আসলে হয় কি, মানুষ তো 30 ইয়ার্সে অনেক চেঞ্জ হয় জীবনে। ধরেন আপনি এখন আছেন কাপল, 5 বছর পর সন্তান আসছে, এরপর আরও সন্তান, এরপর ধরেন ছেলে মেয়ে বড় হচ্ছে, আপনার গ্র্যান্ড চিলড্রেন হচ্ছে, তখন তো এই বাড়ি আপনার জন্য ছোট, তখন আপনি মানে মানুষ কেউ কম মানুষই 30 ইয়ার্স হোল্ড করে একটা বাড়ি। সো এই বিষয়গুলি মানে তার ফ্যামিলি সাইজ, তার ফিনান্সিয়াল এবিলিটি, তার সব কিছুর উপর নির্ভর করে, এক দাগে বলা যাবে না। হ্যাঁ, তো মনে করেন এখন আপনার ছোট বাড়ি নিলেন, এরপর আরো বড় বাড়ি দরকার, এরপর মানে নেইবারহুডও চেঞ্জ করতে চাচ্ছেন, ডিপেন্ডস মেনি থিংস, জব, রিটায়ারমেন্টে মানুষ আবার অন্য
কান্ট্রি সাইডে যায়, ডিপেন্ডস অন মেনি থিংস, দে মুভিং, নিউ কমার্স আসছে আবার মানুষ। দেন আমরা ব্রঙ্কসে মরিসবার্গের আই স মেনি পিপল দে মুভিং টু ফ্লোরিডা, তারা বাড়িগুলো কিনছে অ্যারাউন্ড 1950-55, মোস্ট অফ দ্য হাউস পেইড অফ। তারা এখন ক্যাশ ধরেন 1 মিলিয়নে বিক্রি করছে, তারা ফ্লোরিডা গিয়ে ধরেন 500 ব্যাংকে রাখছে, 500 দিয়ে তারা আরেকটা বাড়ি কিনছে, নাও রিল্যাক্স লাইফ এরকম। আবার দেখা গেল ছোট একটা বাড়ি আজকে কিনলাম, 3 বছর পরে তো এটার প্রাইসই দেখা যাচ্ছে অলমোস্ট অনেক বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এভাবে তো চেঞ্জিং, মানে সবকিছুই পরিবর্তন হচ্ছে। আর নিউ ইয়র্ক তো ইমিগ্রান্টের কান্ট্রি, আমেরিকা সরি, তো এখানে মানুষ আসছে যাচ্ছে। এক সময় ট্রেন্ড ছিল কান্ট্রি সাইডে বসবাস করা, ছোট টাউনে, এখন ট্রেন্ড হচ্ছে বড় সিটিতে বসবাস করা। এরকম চলছে আর কি, প্রতিনিয়ত রিসাইকেল হচ্ছে। দেন আমরা বাংলাদেশে যুদ্ধের সময় মানুষ গ্রামে গেছে, করোনার সময় গেছে, আবার শহরে আসছে, মানে এভাবে চলতেছে আমেরিকাতেও, ওয়ার্ল্ড ওভার দ্য ওয়ার্ল্ড সেম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব কামরুজ্জামান বাচ্চু আমাদের এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আমি ফাবিহা নিসা চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিও থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220।